ছুটির অসুস্থতাকে কেন্দ্র করে এবার কাছাকাছি এলো অভি এবং ছুটি। অন্যদিকে অভির ব্যাপার দুর্বলতার সুযোগ নিয়ে আবারও ষড়যন্ত্রে মেতে উঠেছে রায় পরিবারকে ধ্বংস করার জন্য রুমা। হ্যাপি বার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো ছুটি অভির মুখের উপর ফোনটা কেটে দিয়েছে। অভি তখন বলে, কি এত বড় সাহস, আমার মুখের উপর ফোনটা কেটে দিয়েছে? এই মেয়েটার লাইফ না কোনোই ঠিক নেই, পাকামি যাচ্ছে না। এদিকে ছুটি রুমের ভিতর বলছে খুব গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে। তখনই ওইখানে অভির মা চলে আসে, বলছে মা জানো তো আমার না খুব গরম লাগছে, বীভৎস গরম লাগছে। তোমার ছেলে আমাকে ফোন করে খোঁজ নিচ্ছে আমার জ্বর কমেছে কিনা, আমি ঠিক আছি কিনা। তখন অভির মা বলে, একদম বাজে কথা বলবি না, আমার ছেলে নিজের হাতে তোকে সোপ বানিয়ে দিয়েছে। যে ছেলে জীবনে কখনো রান্নাঘরে যায়নি সে আজ তোর জন্য রান্নাঘরে গিয়ে কারা বানিয়েছে। আর তোর জ্বরের খোঁজখবর নিচে তুই এরকম করছিস, একদম এরকম করবি না। দেখ তোর জন্য আমি গরম গরম স্যুপ বানিয়ে এসেছি, খেলে না খুব ভালো লাগবে। আর ভাতের সঙ্গে ঘি, কালো জিরা এবং রসুন ভেজে নিয়ে এসেছি, খেয়ে দেখ একদম ভালো হয়ে যাবে শরীরটা। তখন ছুটি বলে, মা জানো তো আমার না সত্যি খিদে নেই। অভির মা বলে, খিদে নেই মানে? অনেক ওষুধ খেতে হবে, অভি আমাকে অনেকগুলো ওষুধ বুঝিয়ে দিয়ে গিয়েছে, না খেলে একদম চলবে না, আগে ছুপটা শেষ কর। এরপর অভির মা ছুটিকে ছুপ খাওয়াতে থাকে আর ছুটি অবাক হয়ে অভির মার দিকে তাকিয়ে থাকে। অভির মা বলে, এবার তাকিয়ে আছিস কেন, কেমন লাগছে, ভালো লাগছে না? আর একটু খা, দাঁড় আমি খাই দিচ্ছি। এরপর মায়ের মতো স্নেহ ছুটিকে খাই দিতে থাকে অভির মা, যা দেখে ছুটি চোখে জল চলে আসে। বলছে, কি হয়েছে ছুটিতে কাঁদছিস কেন? ছুটি তখন মনে মনে চুপ থেকে বলে, মা 1 বছরের সময় শেষ হলে উকিল স্যার আমাকে বাড়ি থেকে চলে যেতে বলবে, তখন আর তোমার এই আদর ভালোবাসার যত্ন আমি কিছুই পাবো না, সব কিছু শেষ হয়ে যাবে। এরপর অভির মা বলে, শোন আমাকে একটা কথা দিবি ছুটি? মা কি কথা দেওয়ার জন্য বলছে? যদি মা আমাকে এখানে সারা জীবন থাকতে বলে আমি তো এ কথা দিতে পারবো না। তখন ছুটি বলে, মা কি কথা? অভির মা তখন বলে ওঠে, তুই নিজেকে কখনোই অনাথ ভাববি না, কখনো মনে করবি না তুই একা আছিস, দে আমাকে কথা দে। তখন বলে, কথা দিচ্ছি মা, আর কখনো নিজেকে অনাথ ভাববো না। যা শুনে অভির মা অনেক খুশি হয়ে যায়, বলছে এই তো আমার লক্ষ্মী মেয়ে। ছুটি তখন বলে, জানো তো আমি যখন আশ্রয়বাড়িতে থাকতাম বাবা আমাদের সবাই খেয়াল রাখতো, কোনো অভাব বুঝতে দিত না, সবাইকে নিজের পরিবারের মানুষ মনে করত। এদিকে ঠাম্মি সবকিছু আড়াল থেকে শুনছে আর বলছে, যাক মেয়েটা অবশেষে কিছু খেয়েছে। ঈশা দিদিভাইয়ের চক্রান্তের পর আমার খুব অস্থির হচ্ছিল, মেয়েটা কিছু না খেলে আমার পাপ হতো। এটা ভেবে ঠাম্মি অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় জ্যোতিময়ের সঙ্গে দেখা করছে অবির বাবা, বলছে, কি ব্যাপার তুমি আমাকে এখানে ডেকেছো কেন? বাড়িতে আসলেই তো পারতে। তখন বলে, যাই বলুন বাড়িতে তো যার পরিস্থিতি নেই, অবি দাদাভাইয়ের সঙ্গে যা হয়েছে তাতে 2 পরিবারের সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে, গেলে যদি আবার ঝামেলা হয় এজন্যই যাইনি। তখন বলে, ঠিকই বলেছ, হিরণময়ের সঙ্গে আমার ছোটবেলা থেকে খুব সম্পর্ক ভালো ছিল, অথচ এখন দেখো কারো কোনো খোঁজখবর নিতে পারি না। ব্যবসাটা খুব খারাপ অবস্থা জানো তো, নতুন একজন ইনভেস্টর দরকার। কিন্তু এসব কথা আমি কাউকেই বলিনি, অভিকেও বলিনি। ও যখন ছুটিকে বিয়ে করেছে তখন থেকে এসব ঝামেলার মধ্যে ওকে আমি জড়াতে চাই না। আপনি চাইলে আমি একজন ইনভেস্টর জোগাড় দিতে পারি, আপনার সঙ্গে দেখা করে দিতে পারি। যা শুনে অভির বাবার চোখে একটু নতুন আলো জেগে ওঠে, বলছে, সত্যি বলছো? তাহলে তো খুব ভালো হয়, তুমি আমার বিপদে অনেক দাঁড়িয়েছ। তখন বলে, চিন্তা করবেন না, আমি খুব তাড়াতাড়ি আপনার সঙ্গে একজন ভালো ইনভেস্টর দেখা করিয়ে দিব। যা শুনে অভির বাবা বলে, তুমি যে আমাকে কত বড় উপকার করলে এটা আমি বোঝাতে পারবো না, তোমাকে অনেক ধন্যবাদ। এটা বলে অভির বাবা ওইখান থেকে চলে যায়। এরপর জ্যোতির্ময় রুমাকে ফোন করে বলে, কাজ হয়ে গেছে ম্যাডাম, কাজ হয়ে গিয়েছে। তখন রুমা অনেক খুশি হতে থাকে আর বলে, জানো তো অভি এবং ছুটি তোমাদের এমনভাবে ফাঁসাবো কেউ তোমাদের আর মুক্তি দিতে পারবে না। এদিকে ছুটির জ্বর পুরোপুরি না কমলেও সবাই তাকে বিশ্রাম নেওয়ার জন্য জোর করছে। তারপর রবির মা তাকে ওষুধটা খাইয়ে দেয়। এবার বাধ্য মেয়ের মতো ওষুধ খেয়ে নিয়েছিস, এবার রেস্ট নে। আড়াল থেকে এসা দেখছে আর খুব রাগ হচ্ছে আর বলে, যে মেয়েটাকে এখনো কেউ আপন করে নিতে পারেনি এই মেয়েটার জন্য মা বেশি বেশি আদিক্ষেতা করছে। এরপর ছুটি বলে, মা আমি কিন্তু তোমার অনেক কথা শুনেছি, ওষুধ খেয়েছি, খাবারও খেয়েছি, এবার আমি নিচে যাই, কত কাজ পড়ে আছে, ঘর গোছাতে হবে, বাসন মাজতে হবে, এত কাজ ফেলে আমি শুয়ে থাকলে হবে? তখন নবীর মা একটা ধমক দেয়, বলছে, একদম না, এই শরীর নিচে গিয়ে কোনো কাজ করলে চলবে না, আমি বলে দিচ্ছি তুই কোথাও যাবি না, চুপচাপ বিশ্রাম নে। এদিকে তখন ঈশা চলে আসে, বলছে, মা তোমার মতো দুর্ভোগের শাশুড়ি না কমই আছে, ছেলের বউ বাড়িতে আসলে শাশুড়ি মা আরাম করে, আর তোমার কপাল কি সেটা জুটেছে? বৌমাকে তুমি বিশ্রাম করতে বলছো। তখন নবীর মা বলে, শুন, আজকাল শাশুড়িদের জন্য তোর খুব দরদ হচ্ছে, কিন্তু নিজের শাশুড়ির খবর নিয়েছিস? সকাল থেকে রাত পর্যন্ত তো বাপের বাড়িতে আছিস, তোর শাশুড়ির কষ্টের কথা কখনো ভেবেছিস? এসা তখন বলে, মা এসব নিয়ে আর কথা বলো না। এসা তখন ছুটিকে বলে, শুনো, এসব না আদিক্ষতা ভেবো না,
মনে রেখো ঠাম্মি তোমার খোঁজ নিয়েছে শুধুমাত্র মানবিকতার জন্য, এর চেয়ে বেশি কোনো কারণ নেই, বুঝতে পেরেছো? এটা বলে এসে রাগান্বিত হয়ে এখান থেকে চলে যায়। অবির মা তখন ছুটিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, বলছে ছুটি তুই কিচ্ছু মনে করবি না, আমার শাশুড়ি মাকে আমি খুব ভালো করেই চিনি। হাতের 5টা আঙ্গুল যেমন সমান হয় না, তেমনি মানুষের ব্যবহারও একরকম হয় না। আমার শাশুড়ি মাকে বাইরে থেকে কঠিন মনে হলো, ভিতরে কিন্তু অনেক নরম মানুষ, বুঝতে পেরেছিস? শোন, অনেক কথা হয়েছে, আর নয়, এবার বিশ্রাম কর, আমি বাইরে যাই, কাজগুলো শেষ করি। তখন বলে, মা একটা কথা শুনবে? কাজ শেষ করে আবার চলে আসবে রুমে, আমরা সবাই মিলে লুডো খেলবো। শিখা, রেহান ভাই সবাইকে নিয়ে আসো। তখন বলে, এই দেখো। তখন অবির মা বলে, ঠিক আছে, আমি কাজগুলো সেরে আসছি। ছুটি বলে, সত্যি আসবে তো মা? তখন বলে, হ্যাঁ অবশ্যই আসবো। ছুটি তারপর তার শাশুড়িমাকে ব্ল্যাকমেল করে, বলছে শোনো, যদি না আসো তাহলে কিন্তু আমি চলে আসব। তখন অবির মা বলে, বুঝতে পেরেছি, শাশুড়িমাকে ব্ল্যাকমেল করা হচ্ছে না। এটা বলে, ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, রেস্ট নে, আমি ঠিক মতো চলে আসব। এরপর রবির মা এখান থেকে চলে যায়। এদিকে ঝুমকির বাবা খুব বোঝাচ্ছে, বলছে শুনেছি তুই রাবেতে গিয়েছিলি, কেন বারবার সেখানে যাস? তোর কি কোনো অভাব আছে? তোর বাড়ি অভাব রয়েছে? ঝুমকি তখন কিছুই বলে না, বলছে বাবা তুমি আমাকে কেন বকছো? তুমি তো জানো অবির প্রতি আমি একটু দুর্বল, এজন্যই আমি বারবার ওইখানে যাই। যা শুনে অবির বাবা বলে, এটাই তোর বড় সমস্যা, যত বেশি দুর্বল হবি তত বেশি কষ্ট পাবি। মানালি কালে এসে বলেছে, অভি আর ছুটি সবার সামনে কতটা সুখী আছে তুই দেখছিস আর কষ্ট পাচ্ছিস। শোন পরি, আজ থেকে একটা কথা মনে রাখবি, দেবদত্তর মামলাটা নিজে লড়ছি, সেই হিসাবে রায় পরিবার এখন আমার প্রতিপক্ষ। আর দ্বিতীয় কথা, নিজের আত্মসম্মানের চেয়ে বড় কিছু নেই। যতবার ওদের বাড়িতে যাবি ততবার আমি অপমানিত হব, তাই এবার নিজেকে সামলাতে শিখ। ঝুমকি তার বাবার মুখে এই কথা শুনে মনে মনে খুব রাগ হতে থাকে। এদিকে ছুটি লুডো খেলতে বসেছে, বলছে সারাদিন লুডো খেললাম, এভাবে বসে বসে আর ভালো লাগছে না, কত কাজ আছে কিছুই করতে দিচ্ছে না, এভাবে কি ভালো লাগে? হঠাৎ তার মাথায় বুদ্ধি আসে, আচ্ছা যাই স্নান করে নেই, ঠান্ডা জল গায়ে পড়লে শরীরটা একদম ফুরফুর লাগবে, ওই খেকশেল আসতে দেরি আছে, তার আগে স্নানটা সেরে ফেলি। এইভাবে ছুরি চুপচাপ বাথরুমে গিয়ে দরজাটা বন্ধ করে দেয়। অন্যদিকে অভি অফিস থেকে বাড়িতে চলে এসেছে। তখন শিখা মজা করতে থাকে, বলছে কি ব্যাপার দাদা, সন্ধ্যা হতে না হতে বাড়ি চলে এসেছো? বৌদির শরীর খারাপ, এর জন্য চিন্তা হচ্ছিল না? সারাদিন ধরে গিয়ে তুমি তাহলে নতুন বৌদির কথাই ভাবছো? অভি তখন বলে, ঠিক ধরেছিস, ওর জন্যে আমি সারাদিন চিন্তায় আছি, অফিসে বসে শুধু ভাবছি কখন বাড়ি ফিরবো, কখন একটু বউ সেবা যত্ন করবো। রেহান তখন আরেকটু খোঁচা দিয়ে বলে, নিজের বউ চিন্তায় করে পাগল হয়ে গিয়েছি দেখছি। অভি তখন বলে, তাহলে কি করব, আমার বউ অসুস্থ আর আমি চিন্তা করব না? শিখা তখন বলে, জানো তো অভিদা, আজকে না ঠাম্মি নতুন বৌদি খোঁজ নিয়েছে। যা শুনে অভি অবাক হয়ে ঠাম্মির কাছে যায়, বলছে সত্যি ঠাম্মি, তুমি আমার ছুটি খোঁজ নিয়েছো? ঠাম্মি তখন বলে, মানবিকতার খাতিরে যতটুকু করা দরকার ততটুকুই করেছি, তার মানে এই নয় যে তোমার বউকে আমি বাড়ির বউ হিসেবে মেনে নিয়েছি। অভি তখন বলে, তুমি যাই বলো আমি জানি তোমার মনটা তো খুবই নরম, অন্তত দিদির মতো কুচুটে নাও তুমি। এরপর যা শুনে ঈশা রাগান্বিত হয়ে যায়, বলছে একদম সীমা ছাড়াবি না, বেশি কথা বললে কিন্তু তোকে মারবো। রেহান তখন বলে, আচ্ছা ঝগড়া বন্ধ করো, অভি দাদা তুমি বরং নতুন বৌদির সঙ্গে দেখা করে এসো। তখন অভি বলে, ঠিক বলেছিস, সকাল থেকে আমার বউটা অসুস্থ রয়েছে, একদম খোঁজখবর নিতে পারিনি, যাই ছুটির কাছে যাই। এই বলে অভি ছুটির দিকে যেতে থাকে। ঠাম্মি তখন বলে, জানো তো বৌমা, তোমার এই ছেলের সমস্যা না আমি না একদম মেনে নিতে পারি না, একদম সব ব্যাপারে বেশি বাড়াবাড়ি করে। এদিকে রুমে এসে অভি ছুটিকেই খুঁজতে থাকে। বাথরুমের ভেতর থেকে জলের শব্দ আসছে, বাথরুমের ভেতর থেকে জলের শব্দ কেন আসছে? এই সময় কেউ স্নান করছে? কাল রাতে ওর এত জ্বর ছিল, ও সন্ধ্যাবেলায় স্নান করছে? তখন অভি অনেক রাগান্বিত হয়ে যায়, ছুটি ছুটি বলে চিৎকার করতে থাকে, বলছে ছুটি, আপনাকে আমি এক্ষুনি আসতে বলছি, যদি না আসেন তাহলে কিন্তু আমি দরজা ভেঙে ফেলবো। আপনাকে কতবার বলেছি ঠান্ডা জল দিয়ে স্নান করা যাবে না। তখন ছুটি বলে, আমি স্নান করছি না, শুধু মাথাটা ধুচ্ছি। অভি তখন বলে, মাথা ধোয়াও চলবে না, আবার ঠান্ডা লাগবে, এক্ষুনি বেরিয়ে আসুন, না আসলে কিন্তু দরজা ভেঙে ফেলবো। কিন্তু ছুটি অভির কোনো কথাই শুনে না, সে ঠিকই স্নান করে ফেলেছে। অভি তখন বলে, শেষবারের মতো বলছি তাড়াতাড়ি বেরিয়ে আসুন, যদি জ্বর বেড়ে যায় না তাহলে কিন্তু আপনার খুব খারাপ হবে। এরপর অভি কোনো কথা না শুনে দরজা ধাক্কা দিতে গেলে দরজাটা খুলে যায়। দরজাটা খুলতে ছুটির সঙ্গে একদম ধাক্কা লেগে একদম বাথরুমে চৌবাচ্চার মধ্যে পড়ে যায় অভি এবং ছুটি। তখন দুজনে একজন উঠতে পারছে না, অবাক হয়ে দুজন থেকে তাকিয়ে আছে। এরপর অনেক কষ্টে তারা বাথরুম থেকে উঠে রুমে চলে আসে, দুজনেই কাপড় চোপড় চেঞ্জ করে নিয়েছে। তখন ছুটি বলে, আচ্ছা এরকম করতে কেন গেলেন? কেউ তো তখন ছিল না, তাহলে কাকে দেখানোর জন্য এসব করলেন?
অভি তখন কোনো উত্তর দেয় না, ছুটির দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। বলছে, শুনুন, আপনার চুলটা ভেজা রয়েছে, চুলটা মুছতে হবে। ছুটি তখন বলে, ঠিক আছে, আমি তল দিয়ে মুছে নিব। তখন অভি ছুটি কোনো কথাই শুনে না, হেয়ার ড্রাই দিয়ে চুলটা শুকিয়ে দেয়। এরপর দুজন দুজনের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তো প্রিভিয়াস স্থলে নেক্সট আকর্ষণীয় পর্বটি আর অনেক সুন্দর হতে চলেছে। তো কেউ মিস করবেন না, আমার সাথেই থাকুন। ধন্যবাদ।